প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এবার শনি রাতের ৫৫তম আয়োজনের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম, বিস্তারিত ঠিকানা আমরা বলতে পারছি না। শুধু তাই নয়, ঘটনাটি কোন গ্রামে ঘটেছিল সেটাও বলতে পারছি না। শুধু এতটুকু বলতে পারবো, এটি রাজশাহী জেলার কোনো একটা জায়গায় ঘটেছিল। কেন এতগুলো তথ্য আমরা বলতে পারছি না, এর পেছনে কারণটা কি, এটা পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি অডিও ক্লিপ আকারে পাঠিয়েছেন। এই ঘটনাটি শোনার পর আমি নিজেও চিন্তিত হয়ে পড়ি, ঘটনাটি কি প্রকাশ করব, প্রকাশ করলে আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হয় কি না। আমি ওনার সাথে যোগাযোগ করি ফোনে। উনি জানালেন যে ওনার মা এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছেন, অর্থাৎ এই যে আজকে শনিবার, এই শনিবারে ওনার মা রাজশাহীর একটি হসপিটালে ভর্তি আছেন। ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আর উনি আমাকে জানালেন যে মূলত যেই ছেলেটার সাথে ঘটনাটি ঘটেছিল তার পরিবার, অর্থাৎ তার বাবা, চাচা, ভাই, তারা এখনও জীবিত আছেন, তারা সুস্থ আছেন। তাদের অনুমতি নিয়েই এই ঘটনাটা প্রকাশ করার জন্য উনি আমাদেরকে পাঠিয়েছেন। তবে বিস্তারিত বিবরণ কোনোভাবেই দেয়া যাবে না, তাতে নতুন করে আর একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা বিস্তারিত কোনো বিবরণ দিচ্ছি না। তবে এতটুকুই বলবো, প্রিয় লিসেনার্স, আপনারা যদি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে চিনে থাকেন, অনুরোধ করছি আপনারা আমাদের কমেন্ট সেকশনে কেউ তাদের নাম, ঠিকানা এগুলো লিখবেন না, এতটুকুই অনুরোধ থাকবে। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনার মা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা আফনান দহরওয়াল পরিবারের পক্ষ থেকে ওনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার মাকে সুস্থতা দান করুন। প্রিয় লিসেনার্স, ঘটনা শুরু করছি। ঘটনাটি মূলত যেই ছেলেটার সাথে ঘটেছিল, হঠাৎ করেই ছেলেটা একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব এসে তাকে বলছে, তোমাকে তো নিয়ে যাব, তোমাকে আমি বিয়ে করব, কোনো চেষ্টা তদবির করে লাভ হবে না, তোমাকে নিয়ে যাবই। এরকম স্বপ্ন সে যখন দেখতে শুরু করে, একদিন, 2 দিন, 3 দিন, প্রথম দিকে সে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। কিন্তু যখন ক্রমাগত একই স্বপ্ন দেখছিল, তখন সে পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি শুরুর দিকে। এদিকে ছেলেটা বারবার বলছে এবং বলছে যে আমার সময় চলে আসছে, আমাকে নিয়ে যাবে, তোমরা কোনো গুরুত্ব দিচ্ছ না। একটা পর্যায়ে তখন এই ছেলেটার বাবা চিন্তা করে যে আসলেই ছেলেটা যদি এই স্বপ্ন দেখে থাকে আর বারবার বলছে, একই স্বপ্ন তো এইভাবে ঘন ঘন দেখার কথা না। ছেলেটার বাবা একজন কবিরাজের কাছে যাওয়ার জন্য মনস্থির করে। ওনাদের যে গ্রাম, ওই গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একজন মহিলা কবিরাজ রয়েছেন। শোনা যায় তার কাছে 3টা জিন রয়েছে। সে এই জিনেদের মাধ্যমে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, রুকিয়া এগুলো করে থাকেন। জিনেদের মাধ্যমে উনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওই মহিলা কবিরাজের কাছে ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়। মহিলা কবিরাজ ছেলেটাকে ভালো করে দেখেন, দেখে উনি কিছু বুঝতে পারছিলেন না, কেননা ওই ছেলেটার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি বলেন যে আপনারা আপাতত চলে যান, আমার তথ্য সংগ্রাহক যে জিনেরা রয়েছে, 3টা জিন, ওদের সাথে আমি বিষয়টা আলোচনা করি, আলোচনা করে দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি, কোন গোত্রের জিনেরা একে নিয়ে যেতে চাচ্ছে, কেনই বা এভাবে নিয়ে যেতে চাচ্ছে, ওদের সাথে আলাপ আলোচনা করে বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টার একটা সমাধান করা যায় কি না দেখি, আপনারা 2 দিন পরে আসেন। তো ওখান থেকে ওনারা চলে আসেন। এদিকে হয় কি, ওই ছেলেটার বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব তাকে বলছে যে তুমি যদি তোমার ছেলেকে চিরতরে হারাতে না চাও, তাহলে তোমার কিন্তু একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আর কোনো হুজুর কবিরাজের কাছে যাওয়া যাবে না। যদি হুজুর কবিরাজের কাছে যাও, এই ছেলেকে চিরতরে হারাতে হবে। আর যদি না যাও, এই ছেলেকে তো আমরা নিয়ে যাবই, তবে এই ছেলেটা যখন ইচ্ছে করবে তোমাদেরকে দেখতে চাইবে, বা তোমরা যদি কোনো একটা সামাজিক অনুষ্ঠান করো, বা তাকে যদি কখনো দেখতে ইচ্ছা করে, বাড়িতে ভালো কোনো রান্না হয়েছে, এই ছেলেটা যদি খেতে পারতো, এরকম যদি কখনো মনে হয়, ওই ছেলেটাকে আমরা দিয়ে যাব, আবার নিয়ে যাব। এখন তোমরা কি চাও? হুজুর কবিরাজের কাছে যাবা, গেলে কিন্তু চিরতরে হারাবা, আর না গেলে এই ছেলেটাকে তোমরা এভাবে সবসময় দেখতে পারবা। এই বিষয়টা এই ছেলেটার বাবা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পর উনি চিন্তা করলেন যে হুজুর কবিরাজের কাছে তো যেতে নিষেধ করলো, এখন কি করি। এদিকে ওই মহিলা কি তথ্য দেয় এটাও তো শোনার দরকার ছিল।
তো ওই চিন্তা থেকেই উনি ওই মহিলা কবিরাজের কাছে আবার গিয়েছেন। ওই মহিলা কবিরাজ একটা ভয়ঙ্কর তথ্য দেন। উনি বলেন যে আমার অনুগত যে 3 জন জিন ছিল, ইতোমধ্যে আমি একজনকে হারিয়েছি। এই ছেলেটার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল আমার 3 জন জিন। 2 জন কোনো মতে জীবন নিয়ে ফিরতে পেরেছে, আর একজনকে ওখানেই মেরে ফেলেছে। সুতরাং এই ছেলেটার বিষয়ে আমাদের নাক গলানোয় আসলে নিষেধ করেছে, আমার জিনেরাও নিষেধ করেছে, আর অন্যান্য যে জিনেরা রয়েছে তাদের সাথেও যখন এই 2 জন জিন পরামর্শ করেছে, তারাও বলেছে যে কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আমাদেরকে নাক গলাতে নিষেধ, একদম নিষেধ। কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আগানো যাবে না, মানে একদমই আগানো যাবে না, বিন্দু বিসর্গও আগানো যাবে না। আগালেই ভয়ঙ্কর বিপদ হবে। যেহেতু একজনকে হারিয়েছেন, তখন ওই মহিলা কবিরাজ বলছেন যে দেখো, এই যে 3 জন জিন, এরা তো মানুষের উপকারের জন্য কাজ করে, এদের কি দরকার ছিল নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলা? তারপরও কিন্তু এরা গিয়েছে। এর মধ্যে একজন মারা গেছে, যে মারা গেছে তার অপরাধটা কী ছিল? সে তো তোমাদের উপকার করার জন্যই গিয়েছিল, কিন্তু দেখো সে কিন্তু মারা গেছে। তাহলে এর পরিবারের কাছে আমি কি জবাব দেব? এখন এই যে 2 জন জিন আছে, এরা তো আমার অনুগত, এদেরকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমিও তো আর কোনো কাজ করতে পারবো না। সুতরাং আর সম্ভব হবে না এই বিষয়ে কাজ করা। ওদিকে ছেলেটার বাবা অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে কিছু একটা করেন, ছেলেটাকে কি আমরা এইভাবে হারিয়ে ফেলবো? তখন নাকি ওই মহিলা বলেন যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে 1 দিনের জন্য আমার বাসায় রেখে যাবা, 1 রাতের জন্য, দেখি কোনো একটা সুরাহা করা যায় কি না, তবে করতে পারবো বলে মনে হয় না। জাস্ট এতটুকুই বলেছিলেন। এরপর তো উনি চলে আসেন। উনি যেদিন চলে আসছেন, এর পরের দিন নাকি ওই ছেলেটাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর ওই ছেলেটাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালেই ওই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর ছেলেটার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনেই বাড়ির কাছাকাছি একটা জায়গায় কবর দিয়ে দেওয়া হয়। তো যখন কবর দেওয়া হয়ে যায়, এর কয়েকদিন পরের ঘটনা, ছেলেটার বাবা উনি স্বপ্নে দেখেন, তার ওই ছেলেটার স্বপ্নের মধ্যে এসে বলছে, বাবা তুমি কি কাজটা করলা, কেন ওই মহিলা কবিরাজের কাছে গেলা? যদি তুমি ওই মহিলা কবিরাজের কাছে না যেতা, তাহলে তো এরা আমাকে নিয়ে গেলেও মাঝে মাঝে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু এখন তো সেই সুযোগ নাই। আমাকে কিন্তু ওরা ঠিকই নিয়ে গেছে, আমি সশরীরেই ওদের কাছে আছি। আর এই যে সাপে কামড়ের যেই ব্যাপারগুলো তোমরা দেখেছো, এইটা ওদের একটা বিশেষ কৌশল ছিল, যাতে করে সাধারণ মানুষজনের চোখ এড়িয়ে আমাকে নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু কবরের মধ্যে নাই, তোমরা আমাকে যে কবর দিয়েছো এর পরপরই আমাকে ওরা নিয়ে গেছে। কি কাজটা করলা? আমি আর কখনোই তোমাদের সাথে দেখা করতে আসতে পারবো না। তবে হ্যাঁ, স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে কথা বলতে পারবো, তবে সেটাও ওদের অনুমতি সাপেক্ষে। ওরা কিভাবে এই জিনিসটা অনুমতি দেবে বা আদতে দেবে কি না, এটাও বলতে পারি না। শুধু এতটুকু বলার জন্য ওরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে, যার মাধ্যমে আমি কথা বলতে পারছি। এছাড়া আমি কিন্তু আর পারবো না। ওরা যদি অনুমতি দেয় তখনই শুধু পারবো। তো এই স্বপ্ন যখন উনি দেখেছেন, ওনার যখন ঘুম ভেঙে গেছে, তখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেছেন যে আরে ওই ছেলেটা তো স্বপ্নের মধ্যে এসে আমাকে এই বলে গেছে। তখন সবাই বলে যে কীভাবে সম্ভব, ওকে সাপে কেটেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে মারা গেছে, এরপর আমরা তাকে নিয়ে আসলাম, কবর দিলাম, সব কিছু ঠিকঠাক মতো হলো, সে কবরের মধ্যে নাই। মানে আত্মীয় স্বজনরা কবরের কাছে যায়, গিয়ে দেখে কবরটা কিন্তু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, ও কবর কেউ খোঁড়েও নাই, একদম স্বাভাবিক। এই ঘটনার প্রায় 5 কি 6 মাস পার হয়ে গিয়েছে। এর মধ্যে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ওই এলাকায় যেই গরুগুলো আছে, এই গরুগুলো মোটামুটি তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, প্রায় 7-8 মাস পর্যন্ত নাকি গলায় দড়ি লাগানো হয় না, এমনিতেই ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খাবার খায়, পরবর্তীতে গলায় দড়ি দেওয়া হয় আর কি। এই গরুগুলো বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে ঘুরে ঘাস পাতা খায়। এমন একটা গরু হয় কি, এই ছেলেটার যে কবর, এই কবরের ওখানে গিয়ে এক পাশ ভেঙে ওই গরুটা কবরের ভেতরে পড়ে গেছে। এখন গরুটাও তো অত বড় না, সে কোনোভাবেই কবর থেকে উঠতে পারছে না, সে তার মতো করে হাম্বা হাম্বা করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে
ওই গরুটা ওখানে পড়ে গেছে, উঠতে পারছে না, গরুটা তো কবর থেকে তুলতে হবে। যেহেতু একটা কবর ভেঙে পড়ে গেছে, যার কবর তার পরিবারের সদস্যদেরকে তো ডাকতে হবে যে এই ব্যাপার, তো আসো, দেখো এই যে কবর ভেঙে পড়ে গেছে গরুটা। তাদেরকে ডাকা হয়, আরও লোকজন আসে, এসে দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে ওই যেই গরুটা কবরটা ভেঙে পড়ে গেছে, যেই পাশ ভেঙে পড়ে গেছে ওই পাশের যে বাঁশগুলো, ওই বাঁশগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই ওই সাইডটা ভেঙে পড়ে গেলেও অন্য পাশটা ঠিকঠাক মতো ছিল। ওই গরুটাকে যখন টেনে হিঁচড়ে উপরে তোলা হয় তখন সবাই দেখে আর একটা বিষয়। আমরা অনেক সময় উঠোন ঝাড়ু দিলে মাটি যেরকম একদম ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার থাকে, কোনো ধরনের কোনো পাতা বা ময়লা আবর্জনা পড়ে থাকে না, কবর দেওয়ার আগ দিয়ে কবর যখন সুন্দর ক্লিন থাকে ভেতরে, ঠিক যেরকম থাকে মনে হচ্ছে কবরের ভেতরে ওই রকম ক্লিন। ওখানে কাফনের কাপড়টাও নাই, ডেড বডি তো নাই। এই দৃশ্য ওখানে অনেকেই দেখেছেন, এই ছেলের আত্মীয় স্বজনরাও দেখেছেন। তবে বিষয়টা যেন খুব একটা বেশি জানাজানি না হয়, জানাজানি হলে আবার আর একটা সমস্যা হতে পারে, আবার কোন ধরনের ভুতুরে বিপদ নেমে আসে এটা তো বলা যায় না। তখন নাকি ওনারা খুব দ্রুততার সাথে মাটি এনে ওই কবরটা আবার ঠিক করে দেন। তবে ওই পরিবারের সদস্যরাও দেখেছিলেন কবরের ভেতরে কিছুই নাই, একদম কিচ্ছু নাই, একদম সুন্দর ভেতরে, ঠিক একটা কবর নতুন কাটলে যেরকম হয় ওই রকম। 5-6 মাসেও কবরের ভিতরে একই রকম অবস্থা। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন আসলেই ওই ছেলেটা স্বপ্নে এসে যে কথাগুলো বলেছিল এটা সত্য। তবে এটা নিয়ে ওনারা আর কোনো ধরনের কোনো হুজুরের কাছেও যান নাই, ওই ছেলেটাকে ছুটিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো তদবির ওনারা করেননি। এই ছেলেটার বাবা, চাচা এবং ভাইয়ের সাথে কথা বলেছেন আমাদেরকে, যিনি ঘটনা পাঠিয়েছেন, সবাই সেম তথ্য দিয়েছেন। তবে একজন শুধু এতটুকু তথ্য দিয়েছিলেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, আর সবাই বলেছেন সাপে কেটেছে। জাস্ট খালি ওই একজন বলেছেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, এছাড়া সব তথ্য হুবহু একই রকম ছিল। ওনারা এই কারণে বিষয়টা প্রকাশ করতে চান না, বিষয়টা প্রকাশিত হলে আবার নতুন করে কোন একটা ঝামেলা হতে পারে। এই কারণেই ওনারা এই বিষয়টা যেন প্রকাশিত না হয়, এই জন্য ওনাদের নাম, ঠিকানা, বিস্তারিত বিবরণ এটা বলতে নিষেধ করেছেন। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনারও নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, কেননা এটা যদি অনেকে জানে, ওনার আশেপাশে জানে, তখন ওনাকে আবার সবাই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে, তখন আরও বেশি জানাজানি হবে। মূলত সেফটির জন্য এটা বলা নিষেধ। এই ঘটনাটা আমি শোনার পর আমি চিন্তা করলাম যে এটা আমরা প্রকাশ করব, আমাদের কোনো সমস্যা হবে কি না। মূলত এটা নিয়েই যখন ওনার সাথে কথা বলি তখন বলেন যে না, এটা পরিবার থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত যদি মেনটেন করা যায় তাহলে আপনারা প্রকাশ করতে পারেন। আর সেই চিন্তা করেই উনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, এই জন্য আমরা ঘটনাটা প্রকাশ করলাম। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা ছেলেকে সাপে কেটেছে, সে মারা গেছে, এরপর তার ডেড বডি নিয়ে আসা হলো, গোসল দেয়া হলো, জানাজা দেয়া হলো, কবর দেয়া হলো, অথচ সে কবরে নেই। কবর ভেঙে ওই গরুটা ভেতরে না পড়লে মানুষজন কিন্তু জানতেই পারতো না, বিশেষ করে ওই পরিবারের সদস্যরা, যে আসলে কবরের ভেতর থেকে নিয়ে গেছে। আর ওই ছেলেটা কিন্তু স্বপ্নে বলেছিল এই যে সাপে কাটা, কবর দেয়া, এগুলো নিছক একটা লোক দেখানো ব্যাপার ছিল। এটা আসলে জাস্ট একটা আইওয়াশ ছিল, জিনেরাই এই কাজটি করেছিল। আসলে সে কবরের মধ্যে নেই, সে এখন জিনেদের দেশে রয়েছে। সে আবার কবে স্বপ্নের মধ্যে তার বাবাকে এই বিষয়টা বলবে এটা নিশ্চিত না। তার বাবা এখনও আফসোস করে, না হারে আমি কেন যে ওই মহিলা কবিরাজের কাছে আবার যেতে গেলাম, ওই সময় যদি না যাইতাম তাহলে হয়তো আমার ছেলেকে নিয়ে গেলেও মাঝে মাঝে তো দেখতে পেতাম, এখন তো একদমই হারিয়ে ফেলেছি। প্রিয় লিসেনার্স, জিনেদেরকে আমরা দেখি যে মানুষকে নিয়ে যায়, ফেরত দেয় না, কিন্তু এইভাবে সাপে কাটার পর, কবর দেওয়ার পর কবরের ভেতর থেকে নিয়ে গিয়েছে, এরকম একটা আইওয়াশ করে, এটা সত্যি অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। উনি বলেছেন এরপর উনি আরও ঘটনা ইনশাল্লাহ আমাদেরকে পাঠাবেন। এই ঘটনার ক্ষেত্রে ওনার নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও হয়তো পরবর্তী ঘটনাগুলোতে আমরা ওনার নাম প্রকাশ করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আবারও বলছি আপনারা অনুগ্রহ করে
যদি এই ঘটনা সম্পর্কে অবগত থাকেন, কোন গ্রামে ঘটেছে, কার সাথে ঘটেছে, কমেন্ট সেকশনে এই বিষয়ে কিছু না লেখার বিনীতভাবে অনুরোধ করছি। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের শনির রাতের 55তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের 55তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার নাম রাহুল ইসলাম মেঘ। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। উনি পেইন্টিংয়ের কাজ করেন সেখানে। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই কিন্তু আমরা প্রচার করেছি, বিশেষ করে সর্প পিশাচিনী পার্ট 1, পার্ট 2। মেঘ ভাইয়ের কাছ থেকে সর্বপ্রথম ঘটনা সংগ্রহ করে আমাদেরকে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন শেখ মিকাইল আহমেদ ভাই। মূলত মিকাইল ভাই মেঘ ভাইকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো রাহুল ইসলাম মেঘ ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির অন্যতম প্রত্যক্ষদর্শী উনি নিজেই। ঘটনাটি 2014 সালের ডিসেম্বর মাসের একদম শেষ দিকে বা জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে ঘটেছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ওই সময় ওনার 3 বন্ধু, এই মেঘ ভাই, রাকিব এবং তুষার, এই 3 জন মিলে একত্রে সব কাজ করতেন। খেলাধুলা, বেড়াতে যাওয়া, এর গাছের আম, কাঁঠাল এগুলো চুরি করে খাওয়া, মানে প্রফেশনাল চোর না, দুষ্টুমি করে করতেন আর কি। এছাড়াও আর একটা কাজ করতেন, দিনের বেলাতে ওই ছোট মাছের মধ্যে ফুরাডান নামক এক ধরনের কীটনাশক ভরে দিয়ে বক শিকার করতেন। বক যদি এগুলো খেত, মাথা ঘুরে পড়ে যেত, তখন বকগুলোকে ধরে জবাই করে তারপর রান্না করে খেয়ে ফেলতেন। যদিও বা এই কাজটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। অনেক হালাল জিনিস আছে যেগুলো খাওয়া জায়েজ, কিন্তু সেগুলো মেরে খেলে যদি প্রকৃতিতে বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে তখন কিন্তু এগুলো খাওয়া যাবে না। তাহলে আমাদের জন্য এটা ক্ষতি, কৃষিকাজের জন্য ক্ষতি। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই ধরনের জিনিসগুলো মেরে ফেলার কারণে আমাদের প্রকৃতি কিন্তু তাদের ভারসাম্য হারাচ্ছে। অনেকে ইচ্ছা করে গুইসাপ মেরে ফেলেন কোনো কারণ ছাড়াই। আর এই কারণে কিন্তু রাসেল ভাইপার নামক ভয়ঙ্কর এই বিষধর সাপ আবার ফেরত এসেছে। গুইসাপ কিন্তু রাসেল ভাইপারের এক ধরনের সেন্ট বুঝতে পারে। গুইসাপ রাসেল ভাইপারের ভয়ঙ্কর শত্রু, কিন্তু আমরা অপ্রয়োজনেই গুইসাপ নিধন করেছি, যেটা মোটেও উচিত নয়। তো যাই হোক, রাহুল ইসলাম মেঘ ভাই সহ ওনার যে 2 বন্ধু, ওনারা তো এই অপকর্মগুলো চালাতেন। একটা সময় মনে হলো, আচ্ছা দিনের বেলাতে এই যে বক শিকার করি, অনেক ময়মুরব্বীরা বকাঝকা করেন, একটা কাজ করলে কেমন হয়, রাতের বেলা বক শিকার করব। আর এইসব ফুরাডান কীটনাশক দিয়ে বক শিকার না করাই ভালো। তাহলে কি করা যায়? ইয়ার গান কিনতে হবে। 2014 সালে ওনাদের বয়স হচ্ছে 16-17 বছর। তো এই বয়সী ছেলেপেলেদের হাতে তো আর বেশি টাকা থাকবে না, এটাই স্বাভাবিক। কীভাবে টাকা ম্যানেজ করা যায়? একটা সেকেন্ড হ্যান্ড ইয়ার গান কিনবেন, সেটা দেখেও ফেললেন, আলাপ আলোচনা করলেন 7 কি 8 হাজার টাকা লাগবে ওই সময় এটা কিনতে গেলে। এত টাকা কীভাবে ম্যানেজ করবেন? তখন ওনারা চিন্তা করলেন এবার চুরির কাজটা নিজ বাড়িতেই সমাধান করতে হবে। অর্থাৎ এই কাজটা নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, নাহলে তার হবে না। ওনারা তো ওরকম প্রফেশনাল চোর না, দুষ্টুমি করে চুরি করেন আর কি। তখন নিজ বাড়ির গোলা থেকে ধান, গম, ডাল এগুলো চুরি করে ওনারা মোটামুটি 3 জন মিলে এই পরিমাণ টাকা, অর্থাৎ ওই যে ইয়ারগান কেনার মতো যেই পরিমাণ টাকা লাগবে এই পরিমাণ টাকা গুছিয়ে ফেলেন। ইয়ারগান কিনেও ফেলেন। প্রথম দিকে রাতের বেলা ওনারা বক শিকার যখন করতে গিয়েছেন, দেখা গেল যে ওরকম বক ওনারা পাচ্ছেন না। তখন চিন্তা হলো যে কি করা যায়। 3 জন মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে নদীর ওপারে যে নির্জন চর রয়েছে, ওখানে অনেক কাশ বন আছে আর কি, ওখানে বড় বড় সাইজের বক সহ শঙ্খচূড় পাখিগুলো বসে। শঙ্খচূড় পাখিগুলো সাইজ অনেক বড় হয়, ওগুলো শিকার করা যেতে পারে। অন্তত ইয়ারগানের পয়সা তো উসুল করতে হবে। এইভাবে শুধু ইয়ারগান নিয়ে ঘোরাঘুরি করলে হবে? আবার মানুষজন দেখলেও সমস্যা। ইয়ারগান নিয়ে দিনের বেলা ঘোরাঘুরি করলে দেখা যাবে যে প্রশাসনের কোনো লোক যদি দেখে ফেলে তখন হবে আর একটা বিপদ। এই জন্য রাতের বেলাতে ইয়ারগান দিয়ে পাখি শিকার করবেন সিদ্ধান্ত নিলেন। আর একটা সিদ্ধান্ত হলো ওই নির্জন চরে ওনারা যাবেন। সেই কথা অনুযায়ী 3 জন মিলে বেরিয়ে গেলেন।
এই মেঘ ভাইয়ের হাতে ছিল শক্তিশালী একটা চার্জার টর্চ লাইট, যেটা ওনার এক আত্মীয় মালয়েশিয়া থেকে পাঠিয়েছিলেন। অনেক আলো হতো, অনেক দূর পর্যন্ত দেখা যেত। ওনারা বাসা থেকে রাতের বেলা বের হয়েছেন, সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডার সময়, অর্থাৎ ডিসেম্বরের একদম শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে যদি আমরা চিন্তা করি, তখন তো ওরকমই ঠান্ডা পড়ে বাংলাদেশের আবহাওয়াতে আর কি। ওনার বাসা থেকে বের হয়ে কিছুটা পথ হেঁটে ওই নদী পার হওয়ার জন্য ছোট্ট একটা ডিঙি নৌকা আগে থেকে রেডি করে রেখেছিলেন। ওটা ওনাদের নিজেদেরই নৌকা আর কি। ওনারা ওই নৌকা দিয়ে ছোট্ট নদীটা পার হওয়ার পর ওই চরে চলে আসেন। আকাশে চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, কুয়াশাও ছিল, তবে কুয়াশা যে অনেক বেশি ছিল তা না, দেখা যাচ্ছিল মোটামুটি অনেক কিছুই। চারদিকে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, নির্জন চর, চাঁদের আলো, কুয়াশা সব মিলে একটা অন্য রকমের পরিবেশ। ওরা তিনজন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন। একটা সময় ওনারা এমন একটা জায়গায় আসেন, সেখান থেকে কিছু বক দেখা যাচ্ছিল। এর মধ্যে একটা বড় সাইজের বককে টার্গেট করলেন এই মেঘ ভাই। ওনার হাতের নিশানা বাস ভালোই ছিল বলতে হবে। উনি ওই বককে টার্গেট করে যখন শ্যুট করেছেন, তখন দেখা গেল ওই বকের শরীরে গুলিটা লেগেছে। লাগার পর ওই বকটা কিছুটা উড়ে গিয়ে একটা জায়গায় পড়ে গেল। তখন এই মেঘ ভাই রাকিবকে বলছেন, রাকিব তুই যা, গিয়ে বকটা নিয়ে আয়। রাকিব আবার তুষারকে বলছে, তুষার তুই যা, তুই গিয়ে বকটা নিয়ে আয়। তুষার একবার রাকিবকে বলে, রাকিব একবার তুষারকে বলে। এরকম দুইজন বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর অবশেষে তুষারই গেল ওই বকটা আনার জন্য। তুষার বকটা আনতে গিয়েছে, আনতে যাওয়ার পর তুষার আর ফেরত আসে না। কি একটা সমস্যা, তুষার ফেরত আসছে না। তখন সময় প্রায় 10-15 মিনিট পার হয়ে গেছে। এদিকে চিন্তায় পড়ে গেলেন এই রাকিব এবং মেঘ ভাই, কোনো সমস্যা হলো কি না। তখন এই রাকিবকে মেঘ ভাই বললেন, রাকিব যা তো, দেখ তো তুষারের কোনো সমস্যা হলো কি না। তখন রাকিব ওই দিকটাতে যায়। যাবার পর তারও প্রায় 10-15 মিনিট পার হয়ে গেছে, তারও আসার কোনো নামগন্ধও নাই। এদিকে এই মেঘ ভাই একা একা ওখানে বসে আছেন ইয়ার গান নিয়ে। কিছুক্ষণ পর রাকিবের আওয়াজ আসে, এই মেঘ আয় আয়, এদিকে আয়, এদিকে অনেক বড় বড় বক দেখা যাচ্ছে। তখন মেঘ ভাই বলতেছে, এদিকে বলতে কোন দিকে? বলে এই যে এদিকে, এই পাশে একটা শ্মশান আছে না, এই সাইডে দেখা যাচ্ছে। তখন মেঘ ভাই এবার বলতেছে, দূর, ওই শ্মশানের ওই দিকে যাবো না, তুই তুষারকে পাইছিস কিনা বল, আর ওই বক যেটা পড়ছে ওইটা নিয়ে চলে আয়। রাকিব বলে, আরে এদিকে আয় না, একটু দেখ না, আসলেই বুঝতে পারবি, তারপর না হয় সিদ্ধান্ত নিস, অন্তত দেখে যা এখানে এসে। তখন উনি আবার ওই কাশবনের মধ্যে ঢুকেছেন। ওখানে উনি এর আগেও এসেছিলেন, মোটামুটি আশপাশটা উনি চিনতেন। এটা এমন না যে উনি কখনো এর আগে আসেননি। ওনারা তো খুব ডান পিঠে ছেলে ছিলেন, আশেপাশের বিস্তীর্ণ এলাকা ওনাদের সবই নখদর্পণে ছিল, কোন জায়গায় শ্মশান আছে, কোন জায়গায় কবরস্থান আছে, সবই ওনাদের জানা ছিল। তো উনি তখন ওই কাশবনের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর বলছে, কোন দিকে রে, তুই কোন দিকে আছিস? কাশবন তো বেশ বড় বড় হয়, উনি তো আসলে বুঝতে পারছেন না যে ঠিক কোন সাইডে রাকিব আছে। তো রাকিব একদিক থেকে আওয়াজ দেয়, এই যে এইদিকে এইদিকে আয়। তো শব্দের উৎস ধরে মেঘ ভাই ওদিকে এগিয়ে যাচ্ছেন। তো মেঘ ভাইয়ের সাথে কিন্তু কথোপকথন হচ্ছে। মেঘ ভাই বলছেন যে, এই তুষারকে কি দেখছিস? বলে যে, আরে তুষার মনে হয় পালাইছে রে, এখান থেকে বাড়িতে চলে গেছে, তুই এদিকে আয়। তখন উনি ওই শব্দের উৎস ধরে আগাতে থাকেন। আগাতে আগাতে একটা পর্যায়ে হঠাৎ করে কোনো কিছুর সাথে উনি হোঁচট খান। উনি দেখার চেষ্টা করেন উনি কিসের সাথে হোঁচট খেয়েছেন। মনে হলো নরম কোনো কিছুর সাথে। নিচ দিকে তাকিয়ে উনি তো চমকে ওঠেন। উনি দেখেন রাকিব কাদামাটির মধ্যে, মানে একদম মাখামাখি অবস্থায় পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। এক ধরনের হালকা গোঙানির শব্দ তার মুখ থেকে ভেসে আসছে। ও পাশ থেকে কিন্তু তখনও ডাকছে, এই মেঘ এদিকে আয়, এদিকে আয়, ওই যে রাকিবের কণ্ঠ নকল করে। উনি তো বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, নিশ্চয়ই কোনো দুষ্টু পিশাচ ওনাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। উনি তখন দ্রুত রাকিবকে সেন্সে আনার চেষ্টা করেন। রাকিব যে একদম সেন্সলেস অবস্থায় ছিল বিষয়টা এরকম না, কিছুক্ষণের মধ্যেই রাকিব সেন্সে চলে আসে। তখন রাকিবকে উনি প্রশ্ন করেন, এই তুষার কই, আর তোর এই অবস্থা কীভাবে হলো? তখন ওই রাকিব বলতেছে, তুষারের কথা পরে জিজ্ঞেস কর, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যা, নাহলে কিন্তু আমাদের দুইজনেরই মরতে হবে। এখন তুষারকে এখানে রাতের বেলা এই নির্জন চরে রেখে ওনারা কীভাবে যাবেন? ওনারা চিন্তা করতেছিলেন, কিন্তু রাকিব এতটাই ভয় পেয়েছে যে সে এখন তুষারকে খুঁজতে যেতে রাজি না।
সে বলছে তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চল, আমি মনে হয় বাঁচবো না। তাড়াতাড়ি করে তখন ওই যে ডিঙি নৌকা যেখানে ছিল ওই দিকটাতে ওনারা যাওয়া শুরু করেন। ডিঙি নৌকা পেয়েও যান, ডিঙি নৌকাতে উঠেছেন, ছোট্ট নদীটা পারও হয়েছেন, বাড়ি পর্যন্ত চলেও আসেন। এই অবস্থাতে এইটুকু আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আস্তে আস্তে একটা ভয়ঙ্কর তথ্য এই রাকিব দেন। রাকিব যখন তুষারকে খোঁজার জন্য ওই কাশবনের মধ্যে ঢুকেছেন, একটা টার্গেট করে যে ওই জায়গায় বক পড়েছে, হয়তো ওইটার আশেপাশে তুষার থাকতে পারে, তো ওই দিকটাতে যখন আর কি রাকিব গিয়েছে, উনি দেখে একটা সাদা শেয়াল, মোটামুটি বড় সাইজের একটা সাদা শেয়াল ওই বকটাকে, যেটাকে ওনারা ফায়ার করেছিলেন আর কি, ওই বকটাকে টেনে ছিঁড়ে খাচ্ছে। ওখানে যাওয়ার পরপরই নাকি ওই শেয়ালটা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এই রাকিবের দিকে তাকায়। শুধু তাকিয়েছে বিষয়টা এরকম না, ওই বকটাকে ছেড়ে দিয়ে সরাসরি আক্রমণ করে বসে রাকিবকে। রাকিবের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আর ওই শেয়ালটা চেষ্টা করছিল রাকিবকে টেনে ওই শ্মশানের দিকে নিয়ে যেতে। একটা পর্যায়ের পারেনি, তখন নাকি এই শেয়ালটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো এর মধ্যে হয়েছে কি আর একটা বিষয়, যখন ছেড়ে দিয়ে চলে যায় তার কিছুক্ষণ আগে নাকি এই রাকিব উনি মেঘ ভাইয়ের গলার কণ্ঠস্বর শুনেছিলেন, কার সাথে মনে হচ্ছে কথা বলতেছে। তার মানে হচ্ছে আর একটা দুষ্টু পিশাচ এই রাকিবের কণ্ঠ নকল করে তাকে একদিকে নিয়ে যাচ্ছিল, আর একটা পিশাচ এই রাকিবকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে যখন এই মেঘ ভাই ভুল করে হলেও রাকিবের খুব কাছাকাছি চলে আসে, তখন নাকি ওই সাদা শিয়ালটা তাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্য কোথাও চলে যায়। ওই যাত্রায় আল্লাহর রহমত উনি বেঁচে যান, উনিও বেঁচেছেন, মেঘ ভাইও বেঁচেছেন, নাহলে দুইজনেরই ওই রাত্রে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। ওনার বাড়িতে আসছেন, আসার পর চিন্তা করলেন যে তুষার মনে হয় ওই দিক দিয়ে বাড়িতে চলে গেছে, কিন্তু চলেই যদি যাবে তাকে তো নদী পার হতে হবে, আমাদের ডিঙি নৌকা তো এই পাশেই ছিল, ও কীভাবে গেল। তখন ওরা চিন্তা করলেন সকালবেলা, যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে, সকালবেলা তুষারের খোঁজখবর করা যাবে। দুইজনই সকালবেলা এই তুষারদের বাড়িতে যান, গিয়ে শোনেন তুষার রাতেরবেলা বাড়িতে ফেরত আসেনি। তখন তুষারের পরিবার থেকে জানলো এই ঘটনা রাতেরবেলা হয়েছে, তখন তো এই রাকিব আর মেঘ ভাইকে তারা অনেক বকাঝকা করলেন এই ধরনের কর্মকাণ্ডের কারণে, যে তোরা আর ভালো হবি না, এরকম একটা কাজ তোরা করতে গেলি, এখন তুষারে কি হয়েছে এটা তো আমরা জানি না, খুঁজতে হবে। ওনারা তো ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেছেন, যে এলাকায় এই তুষার হারিয়ে গিয়েছিলেন। তন্ন তন্ন করে খুঁজেও তুষারের কোনো হদিস পাওয়া গেল না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, তুষারের কোনো হদিস পাওয়া গেল না। থানায় জিডি করা হলো, কোনো খোঁজ খবর নাই। এরপর ওনারা হুজুর কবিরাজের কাছে দৌড়াদৌড়ি শুরু করলেন, যাদেরকে ওনারা চিনতেন যে হ্যাঁ এনারা অনেক ভালো তথ্য দিতে পারেন। তাদের কাছে যাবার পরও তারা কোনো ধরনের কোনো তথ্য দিতে পারলেন না, তারা কিছুই বলতে পারেন না। অর্থাৎ এই তুষার সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য তারা বেরই করতে পারছেন না। তবে একজন শুধু একটু বলতে পেরেছেন যে তুষারকে বাংলাদেশের কোনো বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কোনো স্থানেই তাকে পাওয়া যাচ্ছে না, জাস্ট এতটুকুই বলতে উনি সক্ষম হয়েছেন। এছাড়া তুষার কি হয়েছে এটা তো জানা যাচ্ছে না। এদিকে পারিবারিকভাবেও এই রাকিব আর মেঘ ভাই ওনারাও তো চাপে পড়েছেন, ওনাদের কারণেই তো তুষারকে পাওয়া যাচ্ছে না। ওনারাও চিন্তা করলেন যে আর কখনোই এই ধরনের অপকর্ম করা যাবে না, এভাবে পাখিও মারা যাবে না, কারো কোনো জিনিস চুরিও করা যাবে না। এদিকে তুষারে কি হয়েছে এটা নিয়ে তো তার পরিবার খুব চিন্তিত। শীতকালে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, এটা আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। ওনাদের ওই এলাকায় সিলেট থেকে একজন ভালো হুজুর এসেছিলেন বক্তব্য রাখার জন্য। ওনার এই প্যারানরমাল বিষয়ের যে সমাধানগুলো এগুলো ভালোই জানা ছিল বলে লোকজনের মুখে ওই তুষার যিনি তার পরিবারের লোকজন শুনেছেন। ওয়াজ মাহফিল শেষ হলে তার সাথে যখন ওনারা কথা বলেন, তখন উনি বলেন যে এখন তো উনি ওয়াজ করতে এসেছেন, এইভাবে তো আসলে কোনো তথ্য দেয়া এটা সম্ভব না, এটার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তখন উনি বলেন যে আপনারা একটা কাজ করবেন, ওর ব্যবহৃত কোনো একটা কাপড় যেটা এখনও ধোয়া হয়নি এরকম একটা কাপড় নিয়ে সিলেটে আমার এখানে আসেন। উনি ঠিকানা দিয়ে যান। তো সেই অনুযায়ী যশোর থেকে এই তুষারের পরিবারের লোকজন সিলেটে যান। সিলেটে যাওয়ার পর ওই হুজুরের কাছে যখন ওই কাপড়টা দেন, মূলত ওই জিনেরা ওই কাপড় শুকে পৃথিবীর কোন প্রান্তে তুষার আছে সেই সম্পর্কে তথ্য এনে দিতে সক্ষম। তো হুজুর তো এই জিনিসটা নিলেন, নিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন।
এর মোটামুটি কিছু সময় পর অদ্ভুত একটা তথ্য চলে আসে। সেটা হচ্ছে রাকিব নাকি বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই, কোথায় আছে? সে ইরানের তেহরানের কোনো একটা স্থানে আছে, পাহাড় ঘেরা এলাকায়। তার তো কোনো পাসপোর্টই নাই, সে তেহরান গেল কিভাবে? এটা কিভাবে সম্ভব? তখন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলেও তথ্য জানা যাচ্ছিল না। শুধু এতটুকুই জানা গিয়েছিল যে আপাতত রাকিবকে এখন উদ্ধার করা যাবে না, আপনারা চলে যান, এতটুকুই তথ্য পাওয়া গেছে। এর বাইরে জিনেরা নতুন করে কোনো তথ্য দিতে বা এই বিষয় নিয়ে কাজ করতে আপাতত রাজি না। যদি ভবিষ্যতে কোনো কিছু করা যায় সেটা আপনাদেরকে জানানো হবে। ওই পরিবারের ফোন নাম্বার রেখে দিয়েছিলেন হুজুর। এদিকে রাকিব, তারপরে এই যে মেঘ ভাই, ওনারা তো চিন্তা করছেন তুষার কি হলো। যখন ওই পরিবারের সদস্যরা গ্রামে ফেরত আসলেন তখন জানা গেল যে এই ঘটনা। এই তুষার এখন ইরানের তেহরানে রয়েছেন কোনো একটা নির্জন জায়গায়, তাকে পরীরা নিয়ে গেছে। জাস্ট এতটুকুই। এদিকে ছেলেকে হারিয়ে ওই পরিবারের অবস্থা কেমন হতে পারে? তারা এরপরও বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে করলেন যে আর মনে হয় কোনো কাজ হবে না। তারপরেও কিছু কিছু জায়গায় গিয়েছিলেন। তারা ওই যে শুরুর দিকে যে হুজুর, যারা কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেননি, তারা ওই একই রকমের তথ্য জানেন। এই জন্য তো বলেছিলেন যে ইরানে আছে, কিন্তু অন্যরা আরও কিছুই জানতে পারেননি। এমন একটা অবস্থায় চলে যেতে থাকে সময়। প্রায় 1 বছরের কাছাকাছি সময়, 2015 সালের শেষ দিকে শীতের সময় হঠাৎ করে একদিন এই তুষারকে বাড়ির উঠোনে পাওয়া যায়, খুব বিমর্ষ অবস্থায়। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, একটু স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞেস করে কী হয়েছিল। তখন তুষার বেশ কিছু অদ্ভুত তথ্য জানায়। সেটা হচ্ছে ওই রাতে সে যখন ওই বকটা খোঁজার চেষ্টা করছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে দেখতে পায় ওই কাশবনের ভিতরে একটা জায়গায় 7টা নারী অবয়ব। তাদের উচ্চতা সবার সমান না, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ বড়, মানে বয়সের যেরকম তারতম্য থাকে ওই অনুযায়ী তাদের উচ্চতা রয়েছে। এরা খুব সুন্দর ড্রেস পরে আছে আর বকের সাথে খেলাধুলা করছে, বকরাও তাদের সাথে খেলাধুলা করছে। তো সে যখন ওটা দেখেছে, দেখার পর সে একটু আড়ালে দাঁড়িয়ে কয়েক মিনিট এদেরকে অবলোকন যখন করেছে, এদের মধ্যে একজন নাকি দেখে ফেলেছে যে কোনো একটা মানুষ তাদেরকে দেখে ফেলেছে। তৎক্ষণাৎ সাথে সাথে নাকি একে বন্দি করে তারা চলে যায় ইরানে। ইরানে চলে যাবার পর এই মেয়েরা, এরা হচ্ছে 7 বোন, তার বাবা হচ্ছে তাদের গোত্রের সর্দার, তার বাবার কাছে নালিশ করে যে এই ছেলেটা আমাদেরকে দেখে ফেলেছে ভালো কথা, সে ওখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে যায়নি, সে আড়ালে আমাদেরকে দেখেই যাচ্ছে, এটা একটা বড় অপরাধ। তুষার জানায় যে এই যেই পরীরা, এরা বছরের একটা নির্দিষ্ট সময় বাংলাদেশে আসে এরকম চর অঞ্চলগুলোতে। কারণ ইরানে তারা যেখানে থাকে সেখানে তো এরকম জলাশয় নেই, এই ধরনের বক সহ আরও বিভিন্ন ধরনের পাখি তারা দেখে না। তারা মূলত খেলাধুলা করার জন্যই বছরের একটা নির্দিষ্ট সময় এদিকটাতে আসে, আবার চলেও যায়। সেই অনুযায়ী তারা আসছিল, বকের সাথে খেলাধুলা করছিল। ওই সময় তুষার তাদেরকে দেখে ফেলেছে। এদিকে যে সর্দার, সে তো খুব ক্ষিপ্ত হয়, তোর এত বড় সাহস, তুই দেখছিস ভালো কথা, পালিয়ে গেলি না কেন, তোর তো কঠিন শাস্তি হবে। এরপরে তাকে নাকি ওইখানকার একটা কারাগারে বন্দি করা হয়, খাবার দেয়া হতো না, মাঝে মাঝে লাঠি দিয়ে পেটানো হতো। এরই মধ্যে হয় কি, এই যে 7 বোনের সবচেয়ে ছোট বোন, যে তার নাম হলো এলাহি আরা, এই এলাহি আরা, তার মনে এই তুষার জন্য এক ধরনের ভালোবাসার সৃষ্টি হয়। তাকে এরকম খাবার দাবার দেয় না, মারে। সে তো আসলে ওইভাবে বুঝতে পারেনি, বয়সও তো কম, 16-17 বছর বয়স। তখন এই এলাহি আরা তার বাবাকে বলে যে বাবা, তুমি ওকে এভাবে মেরো না, এরকম কষ্ট দিও না। মেয়ের কথা অনুযায়ী ওকে বন্দি করে রাখা যদিও বা হয়েছে, তবে খাবার দাবার ঠিকঠাক মতো দেওয়া শুরু হয় আর তাকে নির্যাতন করা বন্ধ হয়। এদিকে হয় কি, এই এলাহিয়ারা মাঝে মাঝেই নাকি ওই তুষারের যেই বন্দিশালা ওখানে যেত, তাকে একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, সেখানে অবশ্য এলাহিয়ারা সহ অনেকেরই অ্যাক্সেস ছিল, অর্থাৎ প্রবেশাধিকার ছিল। তো তুষারের সাথে আস্তে আস্তে একটু কথা হয়। এভাবে এই এলাহিয়ারা আর তুষার, এই দুজনের মধ্যে এক ধরনের ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়।
এটা নিয়ে শুরু হলো ওখানে আর একটা সমস্যা। এই এলাহিয়ারা তার বাবার কাছে এসে বলল যে তুষারকে ছেড়ে দিতে, সে তুষারকে বিয়ে করবে। তার বাবা বলে যে সর্বনাশ, এটা কি কোনো কথা? আমাদের এখানে তো এরকম নিয়ম নাই, আর তুমি সর্দারের মেয়ে হয়ে তুমি এই ধরনের একটা কথা বলো। এখানকার একটা নিয়ম আছে, সর্দার যদি এই ধরনের কাজ করে তাহলে অন্যরা কী করবে? তাদেরকে তো নিয়ন্ত্রণ করা যাবে না, এটা সম্ভব না। এদিকে এই মেয়ে তো একদম জেদ ধরে বসে আছে যে না, সে এই তুষারকে বিয়ে করবেই। তখন ওই সর্দারের যারা সভাসদ ছিলেন তারা তো সর্দারকে বলেন যে আপনি এই উৎপাতটাকে কেন এখানে আবার নিয়ে এসে এভাবে বন্দি করে রেখে দিয়েছেন? এইটারে 2-4 ঘা লাগায় আবার ফেরত পাঠাই দিতেন। এখন তার একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। এখন কি করা যাবে? একে যদি দেশেও ফেরত পাঠানো হয় তখন আপনার মেয়ে তো আবার ওর কাছে যাবে, আর একটা সমস্যা হবে। কি করা যায়? তখন সর্দার সিদ্ধান্ত নিলেন যে তুষারকে উনি মৃত্যুদণ্ড দেবেন। যখনই এলাহিয়ারা এই কথা শুনছে তখন নাকি এলাহিয়ারা সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসে তার বাড়িতে। সে বলে যে যদি তুষারকে মেরে ফেলা হয় তাহলে সেও নাকি আত্মহত্যা করবে। এইটা নিয়ে এই সর্দারের বাসায়ও সমস্যা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সর্দার সিদ্ধান্ত নিলেন যে তুষারকে তো উনি মারবেনই, তার মেয়েও যদি এতে বাধা সৃষ্টি হয় তাহলে উনি ওনার মেয়েকেও মেরে ফেলবেন। এদিকে মেয়ের অন্য যারা বোনেরা ছিল, মেয়ের মা ছিল, তারা তো এতে বাদ সাধলেন যে না, তুমি ওই ছেলেটাকে ওরা নিয়ে আসছে ঠিক আছে, ওকে পরে বিদায় দিতে পারতা, এখানে রেখে রেখে ওর সাথে এর একটা সম্পর্ক হয়ে গেছে, এখন আমরা পারিবারিকভাবে একটা সমস্যা ফেস করতেছি, সুতরাং এইভাবে আমরা আমার মেয়েকে হারাইতে পারবো না, আমার মেয়েকে বুঝাইতে হবে। কিভাবে কি করা যায়? তখন নাকি সর্দার তার মেয়েকে বুঝাইলেন এবং শর্ত দিলেন যে তুষারকে তার বাড়িতে ফেরত পাঠানো হবে। শর্ত হলো তুমি কখনো তুষারের ধারের কাছেও যেতে পারবে না। যদি তুমি কখনো যাও তাহলে কিন্তু সাথে সাথে তুষারকে মেরে ফেলা হবে। তুষারের বাঁচার এই একটা উপায় আছে, এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবা। শেষ পর্যন্ত নাকি এলাহিয়ারা এই সিদ্ধান্তেই সম্মত হয়েছিলেন। এলাহিয়ারা বলেছিলেন যে সে কখনোই তুষারের কাছে যাবে না, তুষারকে যেন না মারা হয়, তুষারকে তার বাড়িতে ফেরত পাঠানো হয়। এই শর্ত অনুযায়ী নাকি এই এতদিন পর তুষারকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে তুষার নাকি কোনোভাবে ফেরত আসতে চাচ্ছিল না, সে যাবে না ওখান থেকে, সে এলাহিয়ারাকে ছাড়া ওই পরিস্থান থেকে যাবে না, সে নিজের বাড়িতেও যাবে না। সে এমন একটা মোহে পড়ে গেছে, তাকে নাকি জোর করে ওই পরিস্থানের কিছু জিনেরা এসে বাড়িতে ফেরত দিয়ে যায়। এদিকে এলাহিয়ারাও তুষারের কাছে আর আসতে পারে না। এই যে এলাহিয়ারার সাথে তার একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়, প্রেম ভালোবাসা একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, এরপর থেকে তুষার আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। এই শোকে মানে এলাহিয়ারার সাথে এই বিচ্ছেদের কারণে তুষার আধা পাগল হয়ে যায়। বেশ কিছু হুজুর দেখানো হলেও তারা জানিয়েছিলেন যে জিনের প্রভাবে তার এই সমস্যা হয়নি, মূলত তার একটা মানসিক সমস্যা হয়ে গেছে, এটা ডাক্তার দেখাতে হবে। পরিবার থেকে তার চিকিৎসা করা হয়েছে, এখনও সে ওই আধা পাগলের মতোই অবস্থায় আছে। মাঝে মাঝে সে নাকি ইরানের ওই ফার্সি ভাষায় কথা বলে, নিজেই কথা বলে। আর যদি তাকে বিয়ের কথা বলা হয় যে তুমি বিয়ে শাদী করো, সে বলে যে না, আমি বিয়ে শাদী করবো না, আমার তো বিয়ে হয়ে গেছে, এলাহিয়ারার সাথে বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে শাদী করবো না। এখনও সেই আধা পাগল অবস্থাতেই আছে। স্টিল নাও সে এই হালত নিয়েই বেঁচে আছেন। এলাহিয়ারাও আর কখনো তার কাছে আসতে পারেনি। এইভাবেই দুইজন দুপাশেই রয়ে গেছেন। আর মানসিক ওই যে ধাক্কাটা, বিচ্ছেদের যে ধাক্কাটা, এই ধাক্কাটা বা এই ট্রমাটা আসলে এই তুষার উনি নিতে পারেন নাই, যার কারণে ওনার এই মানসিক বৈকল্য সৃষ্টি হয়েছে। তো আর একটা ব্যাপার, ওই যে শেয়াল, যেটা ওই শেয়ালটা কিন্তু আবার এই পরীদের সাথে কোনো সম্পর্কযুক্ত বিষয় ছিল না। সে মূলত আসলেই ওই শ্মশান থেকে আসছিল ওই বকটা খাওয়ার জন্য। আর ওইখানে আর একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল যাতে করে এই মেঘ ভাইকেও শ্মশানের দিকে নিয়ে যাওয়া যায় আর এই রাকিবকেও নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা আল্লাহর রহমতে তারা পারেনি, ওনারা বেঁচে গিয়েছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম এলাহিয়ারা আর তুষারের ঘটনা। নির্জন চরে বক শিকার করতে গিয়ে কী ধরনের একটা বিপদ হয়ে গিয়েছিল ওনাদের তিনজনের সাথেই। দুইজনের পরবর্তীতে কোনো কিছু আর না হলেও এই তুষার কিন্তু স্বাভাবিক জীবনে আর ফেরত আসতে পারেনি।
দীর্ঘ প্রায় 1 বছর পরিস্থানে উনি বন্দি অবস্থায় কাটিয়েছেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, ওখান থেকে উনি আর আসতে চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত পরিস্থানের শৃঙ্খলা রক্ষা করার জন্য তাকে ফেরত দিয়ে যাওয়া হয়, আর শর্ত সাপেক্ষে। এলাহি আরাও আর তার কাছে আসতে পারেনি। এইভাবেই কেটে যাচ্ছে তুষারের দিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তুষার ভাই উনি সুস্থ হয়ে যান, মানসিকভাবে উনি যেই ট্রমার শিকার হয়েছেন এই অবস্থা থেকে আল্লাহ তাআলা ওনাকে বের করে আনুন পরিপূর্ণভাবে, উনি যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি মেঘ ভাইকে, আর আরও একজন যিনি আমাদেরকে অন্য যে ঘটনাটি পাঠিয়েছিলেন তাকে, তার নামটা আমরা বলতে পারছি না সঙ্গত কারণেই। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।